আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আমাদের এই আলোচনায় অতিথি হিসেবে আছে শেখ হাসিনা। এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে, আর তাদের কাছে মনে হয়েছে যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় দলীয় নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার মানসিক এবং বাস্তবিক প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। শেখ হাসিনা এই সভায় এতটা আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তার দলের শীর্ষ নেতৃবৃন্দকে যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ পক্ষ থেকে সুস্পষ্ট এই ইঙ্গিত এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য যথাযথ পরিসর সৃষ্টি করা হবে এবং সেটা খুব শিগগিরই হবে। শেখ হাসিনা কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে ওই সভায় উপস্থিত বিভিন্ন জনের সূত্রে জানা যাচ্ছে। সভাটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি, বাংলাদেশ থেকে বিভিন্ন নেতা কর্মীরা সংযুক্ত হয়েছিলেন, শীর্ষ নেতৃবৃন্দরা সংযুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, আর দিল্লি থেকে সংযুক্ত হয়েছিলেন শেখ হাসিনা নিজে। কলকাতায় এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য সহ শীর্ষ নেতারা বসেছিলেন এ সভায়। শেখ হাসিনা সেখানে সরাসরি নির্দেশনা দেন যে একদিকে যেমন দেশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সক্রিয় করে তুলতে হবে যাতে সামনেই যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সে নির্বাচনে আওয়ামী লীগের তরফে তারা অংশ নিতে প্রস্তুত থাকেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারালয়ে আদালতে সক্রিয় ভূমিকা রেখে, মানে আইনি পরামর্শের দিক থেকে সক্রিয় হয়ে জামিনের ব্যবস্থা করা, সেখানে মামলা লড়ার ব্যাপারে সক্রিয় হওয়া এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় যে তারা মাসের পর মাস আটক আছেন সেই আটকাবস্থা থেকে ছাড়িয়ে আনার জন্য নেতাদেরকে সক্রিয় হতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন যে যারা বিদেশে আছেন, যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকেও সক্রিয় হতে হবে যাতে তারা আইনিভাবে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে কিংবা মামলা লড়ে নিজেদের মামলাগুলোর আইনি যেসব বাধা আছে সেগুলোর একটা মীমাংসা করতে পারেন। মানে যেভাবে বরাবর বাংলাদেশে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপি আমলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শত শত মামলা একরকম ঘাড়ের ওপর রেখে রাজনীতি করে গেছেন, সেই পরিসরটা সৃষ্টি করার জন্য যে আইনি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন শেখ হাসিনা বলেছেন তা যেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্রুততার সাথে গ্রহণ করেন। শেখ হাসিনা এই বিষয়গুলো যখন এতটা আত্মবিশ্বাসের সঙ্গে পরামর্শ দিচ্ছিলেন, ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সকলেই তখন বক্তব্য রেখেছেন এবং তাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে যখন বিএনপি সরকারের দিক থেকে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নাই যে তারা সত্যি রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগ এর উপর সেটা তুলে নেবে কিনা, শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন এক অবৈধ অনির্বাচিত ইউনূস সরকার অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই পন্থাটাই অবৈধ, কাজেই সেই অবৈধ পন্থা দেশে বিদেশে কোথাও গ্রাহ্য করা হবে না।
শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, দেশে বিদেশে কোথাও একটি নির্বাচিত সরকার, সেটা বিএনপি সরকার হলেও প্রমাণ করতে পারবে না যে আওয়ামী লীগ দল হিসেবে এমন কোনো সন্ত্রাসবাদী কার্যক্রমে কখনো জড়িত ছিল যে কারণে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায় আওয়ামী লীগের। এবং শেখ হাসিনা বলেছেন একটা নির্বাচিত সরকার, বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী বৈধ রাজনৈতিক দলকে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস বাধা সৃষ্টি করে রাজনৈতিক পরিসরের বাইরে জবরদস্তি করে রাখা কোনোভাবেই তার ভাবমূর্তির জন্য দেশে বিদেশে মঙ্গলজনক হবে না। শেখ হাসিনা এই যে রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা, সে বিষয়টাকেই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর যে এতটা মানে এক রকমের তুচ্ছ করে দেখছেন, তাতে স্পষ্ট এমন ইঙ্গিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ পেয়েছেন যে একটা অনির্বাচিত অবৈধ ইউনূস সরকারের শাসনামল শেষে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেশে ফেরার পর শেখ হাসিনা একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালত, কোনো আদালতে তার নেতাদের জন্য সক্রিয়ভাবে দলীয়ভাবে কোনো আইনি পরামর্শক দল গঠন করে তাদের জামিনের ব্যবস্থা কিংবা তাদের মামলা লড়ার ব্যবস্থা করতে সক্রিয় হয় নাই। কারণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বারবার বলে এসেছেন যে ইউনূস সরকারের এই বিচার যে কার্যগুলো পরিচালনা করছে সেগুলোকে এই অবৈধ সরকার, ইউনূস সরকার এমন ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যে মামলা লড়ে এই সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের তরফে কোনো লাভ পাওয়ার কিংবা কোনো আইনি প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনা এই সভায় প্রথমবারের মতো এই পরামর্শ দিয়েছেন বলে খবর বেরিয়েছে যে তিনি বলেছেন একটা আইনি পরামর্শক দল গঠন করা উচিত, যেই আইনি পরামর্শক দলটি আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ মাসের পর মাস ধরে কারাগারে আটক আছেন এবং এদের অনেকের বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় নাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়, হত্যা মামলায়, তাদের যাতে জামিনের ব্যবস্থা করা যায়, তাদের যাতে সুবিচার পাওয়ার ব্যবস্থা করা যায়, সেজন্য যাতে আওয়ামী লীগের উদ্যোগে, দলের উদ্যোগে একটা আইনি পরামর্শক দল গঠন করা হয়। আর তিনি সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিজেদের মামলার মীমাংসা করার, নিজেদের মামলায় আইনি প্রতিকার পাওয়ার ব্যবস্থা পেতে যেমন সক্রিয় হতে বলেছেন, তিনি বলেছেন নিজ নিজ এলাকায় স্থানীয় নেতা কর্মী সমর্থকদের মামলার বিষয়েও যাতে শীর্ষ নেতৃবৃন্দ সক্রিয় হন, আইনি প্রতিকারের ব্যবস্থা যাতে দ্রুত করা হয়। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে, আর তাদের কাছে মনে হয়েছে যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। দেখেন, শেখ হাসিনা কিন্তু কোনো ডেডলাইন দেন নাই। শেখ হাসিনা বলেছেন দ্রুত, কিন্তু শেখ হাসিনা বলেন নাই এ মাসের মধ্যে, আগামী মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা আমার দেশ, পরিচিতি যার আওয়ামী বিরোধী সংবাদপত্র হিসেবে নিশ্চিতভাবে সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা স্পষ্ট করে শিরোনাম করছে যে 26শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক কষছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এবং আমার দেশ পত্রিকা বলছে যে শেখ হাসিনার নির্দেশনায় এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিন থেকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে সেখানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি লাগিয়েছে, স্লোগান দিয়েছে, সেসব ছবি ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমার দেশ পত্রিকা বলছে সারা দেশের অন্তত 39টি জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে ফেলেছে 12 তারিখ থেকে।
আমার দেশ বলছে এটা একটা বড় নিশানা যে আওয়ামী লীগ খুব শিগগিরই রাজনীতিতে ফিরছে এবং সক্রিয়ভাবে ফিরছে এবং প্রশাসন তাদেরকে সেভাবে বাধাগ্রস্ত করছে না। যদিও আমার দেশ 39টি স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার কথা বলছে, কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু এ খবরও এসেছে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গিয়ে বা নেতাকর্মী সমর্থকেরা গিয়ে কার্যালয়গুলো খোলার পর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির নেতাকর্মী নামে একদল গিয়ে সেই কার্যালয়গুলো আরেক দফা ভাঙচুর করেছে, তালা লাগিয়েছে। কিন্তু এই যে আওয়ামী লীগের কার্যালয় খোলা সারা দেশে, সেটা যে আওয়ামী বিরোধী রাজনৈতিক শিবিরে বড় ধরনের আশঙ্কা, আতঙ্ক এবং উদ্বেগ তৈরি করেছে, সেটা আমার দেশ পত্রিকা স্পষ্ট করে লিখছে। আমার দেশ পত্রিকা বলছে 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ঘোষণার পরিকল্পনা নাকি আছে আওয়ামী লীগের। আমার দেশ বলছে শেখ হাসিনা তাই খুব শিগগিরই 26শে মার্চের কর্মসূচি ঘোষণা করবেন। সম্ভবত এই যে 21শে ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন জায়গার শহীদ মিনারে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কেউ কেউ পুষ্পস্তবকে শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক, শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধাঞ্জলি লিখে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সম্ভবত আমার দেশ পত্রিকা তার ভিত্তিতে বা সেসবের সূত্র ধরেও এমন একটা সন্দেহ বা আশঙ্কা প্রকাশ করে থাকতে পারে। আমার দেশ বলছে স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী ও বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। এই যে শেখ হাসিনা কি নির্দেশনা দিচ্ছেন দিল্লি থেকে, সে প্রসঙ্গেও আমার দেশ লিখছে, আমার দেশও বলছে যে আদালতে সক্রিয় হওয়ার কথা ভাবছে আওয়ামী লীগ। তারা বলছে যে পরিকল্পনার অংশ হিসেবে দিল্লি থেকে শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছেন যে পলাতক মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতারা দেশে ফিরবে এবং তাদের কৌশল হলো দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতার হওয়া, এরপর জেলখানাকে কেন্দ্র করে নেতা কর্মীদের আবেগ জাগিয়ে তোলা এবং আদালতের বারান্দায় হাজির হওয়ার সময় গণমাধ্যমের একাংশকে ব্যবহার করে একটা মজলুম ইমেজ তৈরি করা। এছাড়া জেলে থাকা নেতাদের ঘিরে নিজ বলয়ের নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং পরিবারের সদস্যরা নিয়মিত জেলখানায় গিয়ে দেখা করার মাধ্যমে দলীয় যোগাযোগ বাড়ানো। এসব প্রসঙ্গে কিন্তু ওই সভায় কথা হয়েছে। বরিশালের একজন সাবেক সংসদ সদস্য আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং জামিন পেয়েছেন। আওয়ামী লীগের একজন সাবেক নারী সংসদ সদস্য, তিনি কয়েক মাস জেল খাটার পর সম্প্রতি জামিন পেয়েছেন। এই ইঙ্গিতগুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এবং এই আলাপটা হয়েছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দকেও দেশে ফিরে আইনিভাবে তাদের বিরুদ্ধে মামলাগুলো মোকাবেলা করতে হবে, যাতে তাদের দেশে থাকার নেতা কর্মী সমর্থকেরা আস্থা পান যে তারা যে জুলুমের মধ্য দিয়ে গেছেন তাদের নেতারাও সেই জুলুমের মধ্য দিয়ে যেতে এক রকমের প্রস্তুত। আমার দেশ পত্রিকা বলছে যে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে যোগাযোগ করেও তারা কিছুতেই জানতে পারে নাই যে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিষয়টিকে কিভাবে দেখছে বা কিভাবে মোকাবেলা করতে চায়। আমার দেশ বলছে যে মনে হয়েছে সরকার এখনো চূড়ান্ত কৌশল নির্ধারণ করতে পারেনি এবং সেই বিষয়টা উদ্বেগজনক। আওয়ামী লীগ বিএনপির এই অবস্থানটিকে এই সময়ে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে এবং এই সুযোগটি পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চাইছে। পুলিশ হত্যা ও থানা লুটপাট, এবার কি তবে ফেঁসে যাচ্ছে জুলাই সন্ত্রাসীরা? 2024 সালের তথাকথিত গণ অভ্যুত্থানের দিনগুলোর কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। মানুষকে ব্ল্যাকমেইল করে কিভাবে রাস্তায় নামানো হয়েছিল এবং অন্যদিকে নজিরবিহীন সংঘাত। 5 অগাস্টের পট পরিবর্তনের পর দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, কিন্তু সেই উত্তাল সময়ে পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক রক্তক্ষয়ী ঘটনা এখনো অমীমাংসিত। বিশেষ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যার বিষয়টি নিয়ে এতদিন এক ধরনের নীরবতা ছিল। কারণটা হচ্ছে যারা পুলিশ স্থাপনায় হামলা করেছিল
অস্ত্র লুটপাট করেছিল এবং পুলিশ হত্যা করেছিল, হত্যা করে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল, তারাই আসলে গত 1.5 বছরের অবৈধ সরকারের অংশ ছিল। যার দরুন এই যে পুলিশ হত্যা, আমরা বিভিন্ন তথ্য উপাত্তে দেখি, জানি যে প্রায় 3200 পুলিশ হত্যা হয়েছে। এই যে গত 1.5 বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট গেল, এই পুলিশ হত্যার ব্যাপারে কিন্তু কোনো সাড়া শব্দ ছিল না। সেই গভর্নমেন্টটা চলে গেছে, নতুন সরকার এসছে, বিএনপি সরকার। এখন কিন্তু নতুন করে আলাপ হচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য, সেই সময় আমরা যে তথ্য জেনেছিলাম তাতে 44 জন সদস্য প্রাণ হারিয়েছেন। যদিও অনেক পুলিশ কর্মকর্তার দাবি এই সংখ্যাটি আরো অনেক বেশি। এই যে আমরা যে সংখ্যাটি শুনি 3200। অন্তর্বর্তী সরকারের সময় এই তদন্ত নিয়ে এক ধরনের স্থবিরতা থাকলেও এখন বইছে নতুন হওয়া। নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে মিলেছে গ্রিন সিগন্যাল। কারা ছিল সেই জুলাই সন্ত্রাসী, কেন 1.5 বছরে এই তদন্ত এগোয়নি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্য হত্যার বিষয়ে নতুন করে আলোচনায় এসেছে। এখন পর্যন্ত এসব নারকীয় ঘটনার মাত্র 5টি মামলা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত একজনকেও আটক করা সম্ভব হয়নি। কারণ এই সন্ত্রাসীরা যারা পুলিশ হত্যা করেছে তারাই ছিল সরকারের অংশ এবং একটা সাজানো নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু ক্ষমতাও দখল করতে চেয়েছিল, বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিল, কিন্তু সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। এখন তাদের ধরবার পালা, তাদেরকে বিচারের আওতায় আনবার পালা। পুলিশের অনেক কর্মকর্তা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলেন বিগত 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু অভিযোগ রয়েছে যে বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। তবে আলামত কিন্তু কিছুই মুছে যায়নি। পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ সব আলামত পরম যত্নে সংগ্রহ করে রেখেছে। একটা সুসময়ের অপেক্ষায় ছিল বলে মনে হচ্ছে। এতদিন কেন কাজ শুরু হয়নি? কারণ অন্তর্বর্তী সরকার থেকে কোনো সংকেত না পাওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজে এগোতে পারেনি। তবে এখন পরিস্থিতি বদলেছে। পুলিশ সদর দপ্তরের বিশেষ বার্তা এসেছে, তদন্ত হবে এবং প্রতিটি ঘটনার গভীরে গিয়ে অপরাধীদের চিহ্নিত করা হবে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন আর কোনো বাধা তদন্ত থামাতে পারবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের কাছে পর্যাপ্ত আলামত থাকা সত্ত্বেও আগের সরকারের অসহযোগিতায় সব থমকে ছিল। এখন মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তদন্ত অবশ্যই হবে। আমরা দেখেছি আন্দোলনের সেই উত্তাল সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে বন্দী ছিনতাই হয়েছে, দেওয়ালে আগুন দিয়ে বন্দীরা পালিয়ে গেছে, অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। এই পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে এবার বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে। আর যারা দেশের বাইরে পালিয়েছে তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে জুলাই আগস্টের সেই দিনগুলোতে দুর্বৃত্তরা থানা এবং ফাঁড়িতে হামলা চালিয়ে শুধু প্রাণহানি ঘটায়নি, বরং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুট করেছে। এই লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি। 5টি হামলার মামলা হলেও বেশিরভাগ ঘটনায় কিছুই করা হয়নি। এই স্থবিরতা নিয়ে পুলিশের নিচের দিকের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। তারা প্রকাশ্যে কথা বলতে না পারলেও মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল। এখন সরকার থেকে সেই বার্তা যাওয়ার পর সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে। তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। ক্ষতিগ্রস্ত স্থাপনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডিএমপির যাত্রাবাড়ি এবং সিএমপির কোতোয়ালি থানায় ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককে। পুলিশের এক কর্মকর্তা দৃঢ়তার সাথে বলেছেন, ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না, অর্থাৎ অপরাধ করে পর দিন শেষ। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তবে শিউরে উঠতে হয়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একদিনই 13 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছিল।
ঢাকা মহানগর পুলিশের 50টি থানার মধ্যে 21টি থানা সহ মোট 216টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 13টি থানা এবং অসংখ্য টহল গাড়ি। যদিও আনুষ্ঠানিকভাবে সবগুলোতে মামলা হয়নি, কিন্তু পুলিশের ছায়া তদন্ত থেমে নেই। গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিএমপির সাবেক ওসিরা তুলে ধরেছেন। তাদের বক্তব্য অনুযায়ী আন্দোলনের সময় তারা ঊর্ধ্বতনদের নির্দেশে দায়িত্ব পালন করেছেন। তারা অনেক ক্ষেত্রে গুলি চালাতে নিষেধ করলেও ওপর মহলের চাপে তা করতে বাধ্য হন। এক পর্যায়ে উত্তেজিত জনতার বৃষ্টির মতো ইট পাটকেল আর বাইরে থেকে আসা গুলির মুখে আর টিকতে না পারে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেন। অনেকে পোশাক খুলে পালিয়ে জীবন বাঁচিয়েছেন, আর যারা পারেননি তারা মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা এখন চাইছেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক, যাতে নিরীহ কেউ ফেঁসে না যায়। বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ সদস্যদের মামলার তদন্ত করতে গিয়ে খোদ তদন্তকারী কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। 5ই আগস্টের পর শেখ হাসিনা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত 1168 জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। 2000-এর বেশি মামলার মধ্যে 612টি হত্যা মামলা। তদন্তকারী কর্মকর্তারা এজাহারের বর্ণনার সাথে বাস্তবতার অনেক অমিল পাচ্ছেন। তাই এখন বিজ্ঞানসম্মত তদন্তের দিকে ঝুঁকছে সিআইডি। তারা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কল লিস্ট এবং সিডিআর সংগ্রহ করছেন। উদ্দেশ্য একটাই, নিশ্চিত হওয়া যে ঘটনার সময় ওই পুলিশ সদস্য আসলে কোথায় ছিলেন। সিআইডির কর্মকর্তারা বলছেন, অনেকে মোবাইল বাসায় রেখে অন্য এলাকায় গিয়ে হামলা করেছেন কিনা বা তাদের কমান্ড সার্টিফিকেট অনুযায়ী তারা সঠিক জায়গায় ছিলেন কিনা তা যাচাই করা হচ্ছে। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ফুটেজ এবং পত্রিকার ছবি সংগ্রহ করে নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে। সত্য লুকানোর কোনো জায়গা আর অবশিষ্ট নেই। যদি আমরা মামলার সংখ্যা দেখি, তবে দেখা যায় ঢাকাতেই সর্বোচ্চ 333টি মামলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা এবং ময়মনসিংহে কয়েকশো মামলা রুজু হয়েছে। এই তদন্তের মূল লক্ষ্য হওয়া উচিত ন্যায় বিচার। তথাকথিত ছাত্র জনতা যেমন অন্যায়ের শিকার হয়েছে, তেমনি পুলিশ বাহিনীর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারেরও বিচার পাওয়ার অধিকার আছে। অপরাধী যেই হোক, জুলাইয়ের সেই উত্তাল সময়ে যারা ধ্বংসলীলা চালিয়েছে এবং রক্ত ঝরিয়েছে, তাদের আইনের মুখোমুখি হতেই হবে। সত্যিকার অর্থে এই তদন্তটা যদি সঠিকভাবে হয়, তাহলে এই যে অন্তর্বর্তী সরকারটা গেল, এই অন্তর্বর্তী সরকারের অনেক রাঘব বোয়াল ফেসে যাবে। এই যে ছাত্র নামের যে সন্ত্রাসীগুলো, এগুলো অনেকে ফেসে যাবে। এবং আমরা গত 1.5 বছরের যে একটা বিভীষিকাময় সময় পার করেছি, সেই সময়ে যারা হোতা, তাদের শুধু পুলিশ নয়, বিভিন্ন ক্ষেত্রে তদন্ত হওয়া উচিত। এবং এই যে গত সরকারটা যে ছিল, সেই সরকারটা দুর্নীতি, অনিয়ম, এই যে ছোট ছোট ছাত্র, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা কোথায় পায় টাকা? কোথায় পেয়েছে টাকা? গত 1.5 বছরের দুর্নীতি, এগুলো সব তদন্ত হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি যে সব তদন্তে আসবে এবং বিচার হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।